আরজিকর মেডিকেলে ধর্ষণ খুনের ঘটনায় ধৃত প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে ফের ছুটি দেখালেন বিক্ষোভকারীরা এবং শিয়ালদা কোর্টের ভেতরেও বিক্ষোভ দেখালেন আইনজীবীদের একাংশ। কেউ অভিযুক্তদের হয়ে লড়বেন না, আদালতেই জানিয়ে দিলেন বার অ্যাসোসিয়েশনের সদস্যরা। দেখুন, প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল আরজিকর মেডিকেলে ধর্ষণ খুনের মামলায় দুজনকে শনিবার গ্রেফতার করেছে সিবিআই। দুজনকে কোর্টে পেশ করে সিবিআইয়ের আইনজীবী দাবি করেন দুজনকে মুখোমুখি বসিয়ে জেরা করতে চায় কেন্দ্রীয় এজেন্সি। এই দুজনের মধ্যে যোগসাজশ থাকতে পারে। এর মধ্যে কখনো চটি দেখিয়ে বিক্ষোভ, কখনো বিচার চেয়ে স্লোগান। খুন ও ধর্ষণ মামলায় গ্রেফতারির পর আদালতের ভেতরে বাইরে বারবার বিক্ষোভের মুখে পড়লেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল। এর আগে দুর্নীতির মামলায় গ্রেফতার হওয়ার পরও চটি এবং চাঁটি দুই উড়ে এসেছিল আরজিকর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে লক্ষ্য করে। এটা একটা জনরোষের প্রতিফলন বলে আমরা মনে করি, কিন্তু আমরা জনতার কাছে আবেদন করব আপনারা গণতান্ত্রিক যে বিচার ব্যবস্থা আছে তার উপর ভরসা রাখুন। শনিবার ধর্ষণ খুনের মামলায় সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই। রবিবার আদালতে তোলার জন্য দুজনকেই সিজিও কমপ্লেক্স থেকে বের করতেই চটি হাতে স্লোগান দিতে শুরু করেন বিক্ষোভকারীরা। কোর্টে ঢোকার মুখেও বিক্ষোভের মুখে পড়ে ধৃতরা। শিয়ালদা কোর্টে সওয়াল জবাবের মাঝে আদালতে বার অ্যাসোসিয়েশনের সদস্যরা জানান তাঁরা কেউ অভিযুক্তদের হয়ে লড়বেন না। আদালত থেকে ধৃতদের বের করার সময় ওঠে স্লোগান। ঘোষকে উপযুক্ত শাস্তি দেওয়া হোক, বিশেষত এই যে তথ্য প্রমাণ তো চোখে সামনে চলে আসছে, জলের মতো ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার ইংরেজিতে যাকে বলে। ডাক্তার লিখছে নোট যে স্টিপুলেটেড টাইমের বাইরে করা সম্ভব নয়, ইভিনিং এর পর করা সম্ভব নয়, সুপ্রিম কোর্টের রায় আছে। সেখানে টালা থানার ওসি সে আলাদা করে চিঠি লিখছে, স্পেশাল সার্কামস্ট্যান্সেস এগুলো করে দিন, চাপ দেওয়া হচ্ছে করার জন্য। প্রমাণ লোপাট করা হয়েছে, তথ্য প্রমাণ বিকৃত করার চেষ্টা হয়েছে, সিন ট্যাম্পার করা হয়েছে। এটা যদি অভিযোগ সত্য বলে প্রমাণিত হয় তাহলে এর সঙ্গে যে বা যারা আছে সিবিআই তাদের ধরেছে, ধরুক, দ্রুত তদন্ত শেষ করুক এবং নিশ্চিতভাবে শাস্তি দিক। এটা আমরাও সমানভাবে একই সঙ্গে চাই। ধৃত আরজিকর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার 238 নম্বর ধারায় তথ্য প্রমাণ লোপাট, 199 নম্বর ধারায় সরকারি কর্মী হয়েও আইন অমান্য এবং 61(2) ধারায় ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। দুজনকেই মঙ্গলবার অবধি সিবিআই হেফাজতে পাঠিয়েছে আদালত। পার্থপ্রতিম ঘোষ, আবির দত্ত, হিন্দলদের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি কৌস্তবের কাছে আসবো। কৌস্তব, বারবার বিভিন্ন প্রসঙ্গে উঠে এসেছে মাননীয় বিচারপতি জেবি পারদিওয়ালার প্রসঙ্গ। তিনি বলছেন আমি 30 বছরের কর্মজীবনে দেখিনি রাজ্য পুলিশ যে ভূমিকা পালন করেছে। আর এখানেই প্রশ্নটা যে বাবা মা তারা পর্যন্ত বলছেন যে কিভাবে তাদের আটকে রাখা হয়েছিল থানায়, কিভাবে তাদের মেয়ের কাছে যেতে হয়নি। উল্টে অধ্যক্ষ বলছেন তিনি চাইছেন যে তার চেম্বারে এসে কথা বলতে এবং তার নির্যাতিতার দেহ পোড়ানোর জন্য তড়িঘড়ি যে ব্যবস্থা করা হয়, শুধুমাত্র ওখান থেকে হাসপাতাল থেকে দেহ নিয়ে যাওয়া নয়, শ্মশানে পর্যন্ত। এবং কে সেই দাহ করার টাকা দিয়ে দিলেন, কাঁদছেন আর বলছেন নির্যাতিতার বাবা যে জানতেই পারলাম না, এটুকু আমার অধিকার নেই। পাপিয়াদি, এই প্রশ্নগুলোই সামনে আসছে। আমি শুরুতে বলবো সন্দীপ, অভিজিৎ, সঞ্জয় যার কান তাকে ধরে আন। সন্দীপ, অভিজিৎ, সঞ্জয়দের এই ক্ষমতা নেই। আমি দেখবেন ওই যে কোর্টে যেটা প্লেস হয়েছে আজকে, কি বলা হয়েছে সেকেন্ড প্যারাগ্রাফে ওই পাতায় আছে যে ওসি টালাকে ব্যবহার করে ফ্যাক্টস ম্যানুপুলেট করা হয়েছে। আচ্ছা, এই ম্যানুপুলেট করতে সাহায্য করলো কে? কোনো আইপিএস অফিসারের নির্দেশ ছাড়া ম্যানুপুলেট করা যায় নাকি? তো ওসির এত বড় ক্ষমতা আছে নাকি? কোন এসি যুক্ত? আচ্ছা, ডিসি নট যুক্ত না ডিসি সেন্ট্রাল যুক্ত? কোন ডিসি নট মানে কিন্তু সেই লোকটা, সেই কি ভদ্রলোক বলবো কী করে জানি না, যে এরকম একটা ঘটনার পর বাড়ির গলিতে গিয়ে টাকা অফার করছেন। তারপরের দিন আবার মুখ্যমন্ত্রী বেহালার সভা থেকে টাকা অফার করলেন যে আমরা তো 10 লাখ টাকা দিয়ে দিতে পারি, পরে আবার মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বললেন। আমরা দেখলাম কি তাহলে এই ওসি টালা তাকে কি বিনীত গোয়েল এটা বলালেন নাকি মুখ্যমন্ত্রী করালেন এটাকে নিয়ে? আমি আবার বলছি যে লার্জার কনস্পিরেসির কথা বলা হয়েছে না, পাপিয়াদি তুমি ভুলে যেও না যে আনিস খানের মৃতদেহ কিন্তু আরেকবার তুলতে হয়েছিল পোস্টমর্টেম করার জন্য।
বাংলার মানুষ জানে কিন্তু আনিস খানের মৃতদেহ, এটা ফরচুনেট যে আনিস খান ধর্মে মুসলমান, আর এটা আনফরচুনেট যে এই ডেড বডিটা ওরা জানে যে পুড়িয়ে দেওয়া হবে। আচ্ছা, শ্মশান কর্মী কি বলছে? শ্মশান কর্মী কি বলছে? তুমি সেই ভিডিওটা চালাও। শ্মশান কর্মী বলছে বিধায়ক নান্টু এসে গেছে, 3 জন কাউন্সিলর এসে গেছে, সামনে 2টো বডি ছিল, সেই বডি দুটোকে সরিয়ে দ্রুত পুড়িয়ে দেওয়া হয়েছে। আসলে এই লার্জার কনস্পিরেসির সাথে, বলেছেন পুরোটাই মিথ্যে, আমি বলিনি, লার্জার কনস্পিরেসির সাথে যুক্ত আছে মুখ্যমন্ত্রী তার স্নেহের সন্দীপের জন্য এই সমস্ত ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন। এটা বাংলার মানুষ বুঝে গেছে। বাংলার মানুষ কথা বলতে শুরু করেছে যে রক্ষকই ভক্ষক। চা খাওয়াবেন বলেছিলেন ডাক্তারবাবুদের, ডাক্তারবাবুরা ফিরে গিয়ে স্লোগান দিয়েছে যে তোমার চা তুমি খাও, আমার দুর্গার বিচার দাও। এই তৃণমূল কংগ্রেস মনে করছে যে এই পুজোর সময় মানুষ বোধহয় ভুলে যাবে, ফেডেড হয়ে যাবে। মানুষ বলতে শুরু করেছে তিলোত্তমাই দুর্গা, অভয়াই দুর্গা। আমরা তো বলছি যে পুজো হোক নিয়ম মেনে, উৎসব করব বিচার পেলে, উৎসব হবে বিচার পাওয়ার পর। মুখ্যমন্ত্রী ছাড় পাবেন না। এই লার্জকার কনস্পিরেসির সাথে মুখ্যমন্ত্রী যুক্ত আছে, আর প্রতিবাদীদের কণ্ঠরোধ করা হচ্ছে। আজকে রূপসাকে যেভাবে একটা 19 বছরের মেয়েকে যেভাবে ধরে নিয়ে আসা হয়েছে হালতু থেকে, কলতানকে যেভাবে ধরা হয়েছে, প্রতিবাদীদের যারা প্রতিবাদ করছে তাদের নামে মিথ্যে অভিযোগ হচ্ছে। বেহালার ডাক্তার, অভূতপূর্ব নজিরবিহীন যে প্রতিবাদ মিছিল আমরা দেখছি একের পর এক, যেভাবে সব মিছিল ওই এসে মিলে গেল শেষে, সেই ছবি তো দেখতে পাচ্ছি, এবং গর্জন আরো জোরালো হচ্ছে। আর উৎসবের এই চেহারাটা তারা মিছিলের মধ্যে দিয়ে স্পষ্ট করে দিতে চাইছেন যে এটাই তো প্রকৃত উৎসব। দেখো, টমসন রয়টার ফাউন্ডেশনসের একটা রিপোর্ট দেখলাম, তাতে আউট অফ 193 ইউএন মেম্বার স্টেটস, ইন্ডিয়া হচ্ছে মহিলাদের জন্য সবথেকে মোস্ট ডেঞ্জারাস কান্ট্রি বলা হচ্ছে। মানে সত্যি এটা একটা উদ্বেগের কারণ। আরেকটা জিনিস বলতে চাই যে উইমেন পিস অ্যান্ড সিকিউরিটি ইন্ডেক্সে ভারত 177টা দেশের মধ্যে 128 নম্বরে রয়েছে। অর্থাৎ মহিলা সুরক্ষার বিষয়টা কেন্দ্র রাজ্য কেউ কিন্তু সিরিয়াসলি নিচ্ছেন না, এবং মহিলাদের সুরক্ষাটা কম্প্রোমাইজড হচ্ছে প্রত্যেক ক্ষেত্রে। একটা কথা বলো তো, সোনার কিল্লায় সেই ফেলুদা বলেছিলেন না যে নিশ্চিন্তে আর থাকা গেল না তোপসে, সেখানে জাতিস্বর খুঁজতে গিয়ে কত বড় ক্রিমিনাল বেরোলো। এখানেও যেন পরতে পরতে একটা করে ঘটনা সামনে আসছে। অনেক কনস্পিরেসি রয়েছে, সিবিআই বলছে, মানুষ বলছে, আমরা বলছি না। কেন হবে? এটা তো শুধুমাত্র একটা বিচ্ছিন্ন ধর্ষণের ঘটনা নয়। অনেক প্রশ্ন, যেটা ফিরদৌস বাবু এক্ষুনি বললেন, একটার পর একটা প্রশ্ন চলে আসছে মানুষের চোখের সামনে। বিচার হবে কিনা জানি না। একটা কথা বলুন তো, সিবিআইকে কেন দিতে হলো এই কেসটা? এটা তো রাজ্য পুলিশই করতে পারতো। রাজ্য পুলিশ যথেষ্ট এফিশিয়েন্ট বলে আমি এখনো মনে করি, বিশ্বাস রাখি। কিন্তু রাজ্য পুলিশকে স্বাধীনতা দিতে হবে। রাজ্য পুলিশই কিন্তু নির্ভয়া কেসে 5 দিনে 5 জনকে অ্যারেস্ট করেছিল। কাজেই রাজ্য পুলিশকে যদি স্বাধীনতা না দেওয়া হয়, তারা কি করে সুরক্ষা দেবে? এবং মহিলাদের সুরক্ষার দায়িত্বে সবথেকে বড় ভূমিকা কিন্তু প্লে করবে পুলিশ। কাজেই সিবিআইকে দেওয়া হয়েছে, এবং সিবিআই এর সাকসেস রেট কিন্তু আনফরচুনেটলি ভালো না ভারতবর্ষে। কাজে সেখানে এই ধরনের কেস তারা কতটা অ্যাকচুয়ালি বিচারকের সামনে পেশ করতে পারবে। আর একটা কথা হচ্ছে যে সিবিআই যে রিপোর্টটা বিচারকের টেবিলে দেবে, সেটা কার থেকে নেওয়া? সেটা রাজ্য পুলিশের থেকে নেওয়া। তাহলে রাজ্য পুলিশ যদি ঠিকমতো তদন্ত না করে, তাহলে ঠিক রিপোর্ট বিচারকের টেবিলে কি করে যাবে, কি করে বিচার হবে? এটা নিয়ে একদম সেই জায়গায় আমি ফেরদৌসদার কাছেও আসবো যে সিবিআই তাহলে যে আশঙ্কার কথা বলছে, সেই আশঙ্কাটা সিবিআই এবার প্রমাণ করবে কি হিসেবে, কি তথ্য পেশ করবে আদালতের কাছে, আমি আসবো। কিন্তু তার আগে আপনাদের সামনে রাখবো যে প্রতিবেদন। সন্দীপ ঘোষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছিল, আপনারা জানেন। আক্তার আলী তৎকালীন সুপার, তিনি মারাত্মক অভিযোগ করেছিলেন। ন্যাশনাল মেডিকেল কলেজে দুর্নীতির অভিযোগ উঠলো, শুধু আরজিকর হাসপাতালে নয়, সরকারি হাসপাতালে চিকিৎসা সরঞ্জাম সরবরাহের বরাত পাইয়ে দেওয়ার বিনিময়ে সাপ্লায়ারের খরচে বেআইনিভাবে দুবাই সফর করেছিলেন সন্দীপ ঘোষ, এমনটাই অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। দেখুন। শনিবার রাতে আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের মামলায় সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করেছে সিবিআই। এর আগে এই হাসপাতালের আর্থিক দুর্নীতির অভিযোগেও সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করে এই এজেন্সি। আরজিকর হাসপাতালে একাধিক ভেন্ডারকে বেআইনিভাবে সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। তবে এমন অভিযোগ সন্দীপ ঘোষের বিরুদ্ধে এই প্রথম নয়। তার বিরুদ্ধে দুর্নীতির প্রথম অভিযোগ উঠেছিল ন্যাশনাল মেডিকেল কলেজে। সরকারি হাসপাতালে চিকিৎসা সরঞ্জাম সরবরাহের বরাত পাইয়ে দেওয়ার বিনিময়ে সাপ্লায়ারের খরচে বেআইনিভাবে দুবাই সফরের অভিযোগ উঠেছিল সন্দীপ ঘোষের বিরুদ্ধে। ন্যাশনাল মেডিকেল কলেজের অর্থোপেডিক বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ছিলেন সন্দীপ ঘোষ।
পরে তাকে পাঠানো হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজে। সেখান থেকে 2017 সালে সন্দীপ ঘোষকে করা হয় ন্যাশনাল মেডিকেল কলেজের এমএসভিপি বা মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ও ভাইস প্রিন্সিপাল। সেই সময় তার বিরুদ্ধে গুচ্ছ অভিযোগ ওঠে। উপাধ্যক্ষ থাকাকালীন সন্দীপ ঘোষের বিরুদ্ধে স্বাস্থ্য সচিবের কাছে অভিযোগ করেন প্রশান্ত মুখোপাধ্যায় নামে এক ব্যক্তি। সেখানে তিনি অভিযোগ করেন যে কর্তৃপক্ষের থেকে অনুমতি না নিয়ে নিয়ম ভেঙে 2019 সালের ডিসেম্বরে দুবাই সফর করেছিলেন সন্দীপ ঘোষ। এই সফরের খরচ বহন করেছিলেন একজন নির্দিষ্ট সাপ্লায়ার। অভিযোগ, টেন্ডারে কারচুপিতে বরাত পেয়ে যায় মা তারা এন্টারপ্রাইজ নামে একটি সংস্থা, যার কর্ণধার অভিক চট্টোপাধ্যায় এবং বিপ্লব সিং। তাৎপর্যপূর্ণ বিষয় হলো আরজিকর হাসপাতালে দুর্নীতির অভিযোগেও এই বিপ্লব সিংকে সিবিআই ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে। তদন্ত চলছে মা তারা এন্টারপ্রাইজের ভূমিকা নিয়েও। এর পাশাপাশি সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ যে বেলেঘাটার বাড়ি তৈরির সময় সাপ্লায়ারদের থেকে ঘুষ নেন তিনি। এছাড়া সন্দীপ ঘোষের বিরুদ্ধে প্রাইভেট প্র্যাকটিস না করার শর্তে সরকারের থেকে ভাতা নিয়েও নিয়মিত একাধিক বেসরকারি প্রতিষ্ঠানে প্র্যাকটিস করার অভিযোগ রয়েছে। অভিযোগপত্রের কপি পাঠানো হয়েছিল মুখ্যমন্ত্রী এবং রাজ্য ভিজিলেন্স কমিশনের কাছেও। সন্দীপ ঘোষের বিরুদ্ধে আরজিকর হাসপাতালেও একই রকম দুর্নীতির অভিযোগ করেছিলেন সেখানকার প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলী। এই লোক যে কত মানুষ, কত স্টুডেন্ট, কত জীবন নষ্ট করেছে সেটা এখন সবই কিছু প্রকাশ হচ্ছে। আজকে এটা প্রমাণ হয়ে গেল, এটা মানে ইনভেস্টিগেটিং এজেন্সি প্রুভ করে দিল কি উনি দোষী। বড় চেয়ারে বসে উনি আরজিকর মতন একটা প্রেস্টিজিয়াস কলেজকে ধ্বংস করে দিলেন, পুরো আরজিকরের ইমেজ নষ্ট করে দিলেন। মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ও ভাইস প্রিন্সিপাল থাকাকালীন সন্দীপ ঘোষের বিরুদ্ধে বিভাগীয় প্রধানদের না জানিয়ে আইটিইউ এর বেডে রোগী ভর্তির নিয়ন্ত্রণ নিজের হাতে রাখা সহ 10 দফা অভিযোগ করেছিলেন ন্যাশনাল মেডিকেল কলেজের 4 বিভাগীয় প্রধান। অভিযোগ করা হয় যে বেড ফাঁকা পড়ে থাকা সত্ত্বেও মরণাপন্ন রোগী ভর্তি করা যাচ্ছে না। আইটিইউ এর বেড বুকিং করা হচ্ছে সুপারের অফিস থেকে, যে পদে তখন ছিলেন সন্দীপ ঘোষ। ও সকলের সাথে খুব খারাপ বিহেভিয়ার করতো, সবাইকে ট্রান্সফার করে দিয়েছিল যারা ওখানে গিয়েছিল চন্দ্রিমার কাছে। আমার সাথে খুব ঝামেলা বাঁধতো সেই সময়। স্বাস্থ্য ভবনের প্রভাব ছিল, ওই একজন অ্যাসিস্ট্যান্ট জয়েন্ট সেক্রেটারি ছিল, তাকে দিয়েও ট্রান্সফার করে দিয়েছিল আমাদের সবাইকে। সব মিলিয়ে দিনে দিনে লম্বা হচ্ছে সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগের তালিকা। সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। সন্দীপ ঘোষের বিরুদ্ধে যা যা অভিযোগ উঠছে এ তো বোধহয় মারাত্মক বিস্ফোরক শব্দ অত্যন্ত লঘু হয়ে যাচ্ছে। আমি ডক্টর আসফাকুল্লাহ নাইয়ার কাছে আসব। এই কারণেই কি আপনারা বারবার বলছিলেন, আপনাদের দাবি ছিল যে বিশ্ববৃক্ষ একেবারে সমূলে উৎপাটন করতে হবে? একদমই তাই পাপিয়াদি। আমাদের দেখো, আমাদের কোনো একজন কবির একটা কথা বলি, যদি সফলতা একটা সুন্দর ফুল হয় তাহলে বিনম্রতা তার সুগন্ধ। আমরা এই দুটো লাইনের মধ্যে না আমাদের পুরো আন্দোলনটাকে ডিটেলস বলে দিতে পারি। সফলতাটা কি? সফলতা হলো অন্যায়ের বিরুদ্ধে আজকের যে সাধারণ মানুষ রাস্তায়, লাখ লাখ মানুষ রাস্তায় গর্জে উঠেছে, তাদের কাছে এই সফলতার জায়গা ওটাই যে অন্যায়ের বিরুদ্ধে যে আমরা গর্জে উঠেছি, তার জন্য কয়েকটা জিনিস আমাদের ডিমান্ডসে 5 পয়েন্টস আমরা সবসময় প্রথম থেকেই বলে এসেছি। সেই 5 পয়েন্টসের মধ্যে কি আছে? ফার্স্ট, জুডিশিয়ারির ব্যাপার। সেকেন্ড যেটা আসছে সেটা সন্দীপ ঘোষ এবং ডিএমই, ডিএইচএস, হেলথ সেক্রেটারি। তো দুর্নীতির জায়গায় এরা কিন্তু সমানভাবে জড়িত। আমি ডিটেলস একটু পরেই বলছি। থার্ড পয়েন্ট আমাদের ছিল, হ্যাঁ সংক্ষেপেই বলছি, থার্ড পয়েন্ট আমাদের ছিল যে পুলিশ সিস্টেমের মধ্যে বিনীত গোয়েল স্যার যেভাবে আমাদের পুরো ঘটনাকে উনি চাপা দেওয়ার চেষ্টা করেছেন সেটা ছিল। ফোর্থ পয়েন্ট হলো আমাদের সেফটি, সিকিউরিটি, রেফারেল সিস্টেম। আর ফিফথ পয়েন্টটা হচ্ছে যে কলেজে গণতান্ত্রিক সিস্টেম। এবার আমি ফোর্থ জায়গাটা যেটা বলছি, আজকেও একটা ঘটনা ঘটেছে, নিশ্চয়ই জানেন যে সিকিউরিটি ল্যাবসের জন্য কোনো একটা হসপিটালে ডাক্তারের উপরে অত্যাচার করা হয়েছে। তো এগুলো পুরো ব্যাপারটা আসছে কেন এবং সাধারণ মানুষ আজকের আমাদের সঙ্গে কেন, এই দুটোর মধ্যে আমি বিনম্রতা আর সফলতাতে আমি এক্সপ্লেন করার জন্য বলছি যে মানুষ চাইছে যে দুর্নীতিমুক্ত হেলথ সিস্টেম এমন একটা সিস্টেম যেখানে প্রত্যেক মানুষ ওতপ্রোতভাবে জড়িত। সে যে কোনো পেশায় থাকুক না কেন, তাকে ডাক্তারের কাছে আসতে হয় তার স্বাস্থ্যের সুস্বাস্থ্য কামনা করে অসুস্থ হলে। তো আমরা আজকে ডাক্তার হয়ে এভাবে আন্দোলন করার ওটাই একটাই উদ্দেশ্য। আমরা চাইছি একটা সুন্দর স্বাস্থ্য ব্যবস্থা হোক। এত সুন্দর স্বাস্থ্য ব্যবস্থা একটা হবে যদি ভূত থাকে তাহলে সেটা কিভাবে সম্ভব? আমি বিশ্বনাথের কাছে আসবো। বিশ্বনাথদা, কিছুক্ষণ আগেই মহানন্দাদি বলছিলেন যে জাতিস্বর খুঁজতে গিয়ে ফেলুদা কত বড় কেলেঙ্কারির খোঁজ পেয়েছিলেন। তো আমরা যা দেখছি, সারদা বলুন, নারদা বলুন, চাকরির কথা বলুন, মানে শিক্ষা দুর্নীতির কথা বলুন, গরু, কয়লা পাচার, মানে একের পর এক দুর্নীতির ক্ষেত্রে কিন্তু সেই বৃহত্তর ষড়যন্ত্রের কথা প্রায় বিভিন্ন জায়গাতেই উঠে এসেছিল। তো এই আর্থিক দুর্নীতির কেলেঙ্কারির কে চাপা দেওয়ার জন্যই কি ধর্ষণ খুন? জানি না আমরা।
দেখো, প্রথমেই বলবো যে সন্দীপ ঘোষের মতন মানুষরা কিন্তু পিরামিডের মাঝখানে আছে। পিরামিডের উপরতলা পর্যন্ত যদি তদন্তকে তুমি নিয়ে যেতে না পারো, তাহলে কেবলমাত্র যারা মানে এই দুর্নীতি ইমপ্লিমেন্ট করছেন, দুর্নীতির ধারক, তাদেরকেই তুমি কিন্তু কেবলমাত্র ধরবে। কিন্তু দুর্নীতি যারা তৈরি করছে, তারা যাদের মস্তিষ্ক থেকে আসছে এই সিস্টেমটা, মানে তাদেরকে ধরতে পারবে না। এবং সিবিআই এর ক্ষেত্রে আমরা হতাশ হই কেন আমি বলছি যে সিবিআই এর এতদিন লাগলো, এতে আমি খুব সন্তুষ্ট নই। কেন হতাশ হই? তার কারণ সিবিআই এর তদন্তগুলো তুমি দেখবে মাথা পর্যন্ত যায় না। যেমন ধরো শিক্ষা দুর্নীতি, বারবার আদালত প্রশ্ন করছে যে সর্বোচ্চ পর্যায় থেকে না হলে পার্থ চট্টোপাধ্যায় টাকা নিল, তাহলে সর্বোচ্চ পর্যায়ে নির্দেশ ছাড়া এটা কি করে আসলো? সিবিআই কেন সর্বোচ্চ পর্যায়ে তদন্ত নিয়ে যেতে পারছে না, মাথা পর্যন্ত তদন্ত নিয়ে যেতে পারছে না? এটা আমাদের কথা নয়, এটা আদালতের কথা। বিচারপতি একের পর এক বলেছে। মানে সিবিআই এর তদন্তটা কিন্তু তুমি কয়লা ক্ষেত্রে বলো, গরুর ক্ষেত্রে বলো, শিক্ষা দুর্নীতি বলো, রেশন দুর্নীতি বলো, সর্বোচ্চ সর্বক্ষেত্রে তুমি দেখবে পিরামিডের মাঝখান পর্যন্ত ওনারা যাচ্ছে, কিন্তু পিরামিডের চূড়ান্ত মানে চূড়া পর্যন্ত যেতে পারছে না। এটা কিন্তু আমাদের চিন্তার কারণ। সেই কারণে আমি বললাম একদম আপনি যখন এটা বলছেন, অরবিন্দ কেজরিওয়ালের মামলায় মাননীয় বিচারপতি ভূঁইয়া তিনি পর্যন্ত এটা উল্লেখ করেছিলেন যে সিবিআই খাঁচাবন্দি তোতা, এবার এটাকে ভুল প্রমাণিত করুন, এই ধারণা বদলানোর প্রয়োজন। শামীমদার কাছে আসবে। কিছুক্ষণ আগে বিশ্বনাথ বাবু বলছিলেন না যে শিক্ষা দুর্নীতির কথা, এই বেশিরভাগ মামলাগুলো করেছি তো, প্রায় 1/2 ডজনের উপরে সিবিআই তদন্তের নির্দেশ করিয়ে দেখেছি যে একটা নির্দিষ্ট জায়গায় এসে যেন কোথাও যেন থমকে যাচ্ছে। এইখানেই মূল প্রশ্ন। দেখুন এই যে ময়না তদন্তের বিষয় নিয়েও কিন্তু বারবার প্রশ্ন উঠেছে, শুধু ময়না তদন্ত ভাববেন না, চালান পর্যন্ত চেয়েছে সুপ্রিম কোর্ট। পাপিয়া দেবী, এটা শুধুমাত্র একটা ময়না তদন্ত এবং একটা চালানে আটকে নেই। এই যে হেলথ সিস্টেমে এই যে করাপশন এবং ক্রাইম, সেটা অত্যন্ত অঙ্গাঙ্গিভাবে জড়িত। অন্ততপক্ষে আরজিকর কাণ্ডে সেটা বেরিয়ে এসছে। এই যে সন্দীপ ঘোষ, তার দ্বৈত ভূমিকা। কি দ্বৈত ভূমিকা? একদিকে দেখছেন সে একজন অত্যন্ত দুর্নীতিগ্রস্ত মানুষ, একদিকে দুর্নীতি করছে। আবার এই দুষ্কর্ম যিনি করেছেন, যে প্রথমে যে কলকাতা পুলিশ যাকে ধরেছিল, তার সঙ্গে এই সন্দীপ ঘোষের অত্যন্ত সুসম্পর্ক। এই যে দেখছেন, এই যে গোটা সিস্টেমটার মধ্যে একটা দুর্নীতিগ্রস্ত মানুষ এবং দুষ্কৃতীরা চেপে বসেছে। এবং হেলথ অ্যাডমিনিস্ট্রেশন শুধু ভাববেন না, জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুরু করে সে আপনি এডুকেশন ডিপার্টমেন্ট ভাবতে পারেন, হেলথ ডিপার্টমেন্ট এবং সেই জন্যই দেখুন এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ নেক্সাস তৈরি হয়ে গেছে ক্রিমিনালদের সঙ্গে এবং করাপ্ট পার্সনগুলোর সঙ্গে। এই নেক্সাস যতক্ষণ পর্যন্ত না ভাঙতে পারবেন, এই যতই জুনিয়র চিকিৎসকরা তারা আন্দোলন করুক, যাই করুক না কেন, এই সিস্টেম কখনোই ঠিক করা যাবে না যতক্ষণ পর্যন্ত না এই নেক্সাসটাকে নষ্ট করা যাচ্ছে। সিবিআই সেটা পারে কিনা আমাদের নজর থাকবে সেদিকে। হ্যাঁ, তৃণমূলের ওয়ান লাইনার একটু জাস্ট 10 সেকেন্ড চেয়ে নিচ্ছি। তৃণমূলের একজন এমপি ছিলেন তখন, শান্তনু সেন, উনি রাজ্যসভায় জিজ্ঞেস করেছিলেন সিবিআই সাকসেস রেট। তখন এমওএস আমাদের প্রাইম মিনিস্টার্স অফিস উত্তর দিয়েছিলেন, অন রেকর্ড রয়েছে 74.59% কিন্তু সাকসেস রেট রয়েছে সিবিআই। আপনি যদি তুলনা করেন রাজ্য পুলিশের সাকসেস রেট, সেটা হচ্ছে বিলো 20%। এই গেল এক। আর দ্বিতীয়ত, এখানে কিন্তু সিবিআইকে কাদের সঙ্গে লড়াই করতে হচ্ছে? রাজ্য প্রশাসন। আজকে তিলোত্তমাকে কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে খুন এবং ধর্ষণ করেছে এই তৃণমূল কংগ্রেস। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে পুরো শেষ রক্তবিন্দু অব্দি লড়াই করছেন কেন? যাতে ধর্ষকদের, খুনিদেরকে বাঁচানো যায়। এই পুরো সিস্টেমের বিরুদ্ধে দাঁড়িয়ে কিন্তু এই দোষীদেরকে ধরতে হচ্ছে। একটা সেন্টেন্স শুধু বলবো, সন্দীপ ঘোষ নিয়ে এত কিছু অভিযোগ, তো আজকের দিন পর্যন্ত সন্দীপ ঘোষের বিরুদ্ধে তার সার্ভিস টার্মিনেট করার জন্য রাজ্য সরকার, হেলথ অ্যাডমিনিস্ট্রেশন কোন প্রকার ডিসিপ্লিনারি প্রসিডিংস নিয়েছে? কেন নেয়নি? প্রশ্ন হচ্ছে এখানে সিস্টেমের মধ্যে থেকে যায়। ধর্ষণ কাণ্ডের পেছনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আজকে দেখাতেই হবে আন্দোলনের ঝাঁজ কোনখানে গিয়ে পৌঁছেছে। কেননা যেভাবে যে মিছিল আজকে আমরা দেখলাম আরজিকর নিয়ে, মঙ্গলবার সুপ্রিম কোর্টে শুনানির দিকে তাকিয়ে সবাই, কালীঘাটের বৈঠক ভেস্তে যাওয়ার পর মহা মিছিল করলেন জুনিয়র ডাক্তাররা, ধর্ণা মঞ্চে শাঁখ বাজিয়ে স্লোগান উঠল বিচার চাই। শহরের বিভিন্ন প্রান্তে মিছিল করলেন স্কুল কলেজে প্রাক্তনী, নার্স থেকে অবসরপ্রাপ্ত সেনাকর্তারা। সকলেই বলছেন সমস্বরে, উই ওয়ান্ট জাস্টিস।
ঢাকের তালে প্রতিবাদের বল, শঙ্খধ্বনিতে লড়াইয়ের আবাহন। মায়ের আসতে বাকি আর সপ্তাহ তিনেক, কিন্তু বাংলা চায় মেয়ের বিচার। তাই রবিবারের কলকাতা মুখর হলো উৎসবের আমেজ নয়, প্রতিবাদের গর্জনে। অন ডিউটি অবস্থায় একজন ডাক্তার, তার সাথে এই বর্বরোচিত ঘটনা। কোন জায়গায় সিসিটিভি নেই, কোন উপযুক্ত সিকিউরিটি নেই। সরকার থেকে বলছে হয়ে যাবে, হয়ে যাবে, হয়ে যাবে, আর কবে হবে? ওই ডিমান্ড, ওই চোদ্দাগারে পাচ্ছি না। নবান্নের পর শনিবার ভেস্তে গেছে কালীঘাটের বৈঠক। তারপর রবিবার বিকেলেই সল্টলেক সেন্ট্রাল পার্ক থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত মহা মিছিল করলেন জুনিয়র চিকিৎসকরা। স্বাস্থ্য ভবনের সামনে অবস্থানের 5 দিন পর 5 দফা দাবিতে ফের রাজপথের বুকে প্রতিবাদের ছবি আঁকল দীর্ঘ মিছিল। মিছিল প্রায় শেষ পর্যায়ে এসে পৌঁছেছে। বহু চিকিৎসক, বহু সাধারণ মানুষ, বহু শিক্ষা প্রতিষ্ঠানের প্রাক্তনী তারা আজকের এই মিছিলে পা মিলিয়েছেন। বিভিন্ন বয়সের মানুষজন রয়েছেন। আমরা আলোচনার জন্য সবসময় রাজি। মহামিছিল শেষ হওয়ার পর যদি কোনো সময় রাজ্য প্রশাসনের দিক থেকে আজ হোক, কাল হোক, পরশু হোক, যে কোনো দিন যদি কোনো বার্তা আসে তাহলে আমরা অবশ্যই ভেবে দেব। রবিবার জুনিয়র চিকিৎসকদের মিছিলে পা মিলান সিনিয়র চিকিৎসকরা। জুনিয়র ডাক্তাররা যখন নিঃশর্তভাবে বৈঠক করতে চাইলেন, আমরা ভেবেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী তাতে সাড়া দেবেন, কিন্তু পরবর্তীকালে যেটা বুঝলাম যে টালা থানার ওসি এবং সন্দীপ ঘোষ এই ধর্ষণ এবং খুনের মামলায় গ্রেপ্তার হবার পরে রাজ্য সরকারের মন্ত্রী আমলারা বিচলিত হয়ে পড়লেন এবং যে তারা বৈঠক ত্যাগ করলেন। আমরা প্রথম দিন থেকে যারা বলে আসছি যে স্বাস্থ্য প্রশাসন এবং পুলিশ প্রশাসন তথ্য প্রমাণ লোপাটের মামলায় ক্ষেত্রে এদের সরাসরি ভূমিকা রয়েছে। মঙ্গলবার সুপ্রিম কোর্টে রয়েছে আরজিকর মামলার শুনানি। তার 48 ঘন্টা আগে বৃষ্টি ভেজা কলকাতায় জ্বলে উঠল প্রতিবাদের মশাল। মুহূর্তে মিছিলের যে শেষ অংশ, সেই শেষ অংশ এখন সবে বিকাশ ভবন পেরিয়ে স্বাস্থ্য ভবনের দিকে এগিয়ে যাচ্ছে। জুনিয়র চিকিৎসকদের ডাকা মিছিল হলেও এই মিছিলে সিনিয়র চিকিৎসকরা যেমন রয়েছে, তার পাশাপাশি দেখতে পাওয়া যাচ্ছে বিভিন্ন সমাজের বিভিন্ন স্তরের মানুষজন এই মিছিলে তারা যোগদান করছে। স্বাস্থ্য ভবনের সামনে পৌঁছে সভা করেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। রিক্লেম দ্য নাইট, রিক্লেম দ্য রাইট, রিক্লেম দ্য ফাইট। এই লড়াই থেকে আমরা কোনোভাবে কিছু হতে রাজি নয়। এই আন্দোলন মঞ্চ, এই অবস্থান বিক্ষোভ, এই সমস্ত কিছু চলবে যতক্ষণ না আমাদের 5 দফা দাবি মেনে নেওয়া হবে। অভয়াকে বিচার দিতে হবে। আরজি নয়, দাবি কর, এই ব্যানার নিয়ে রবিবার রাস্তায় নামেন স্কুল কলেজের প্রাক্তনী থেকে নার্সরা। করুণাময়ী মোড়, যেখানে দিব্যেন্দু সিনহাকে বলবো ছবিটা দেখাতে। তুমি দেখতে পাচ্ছ সমস্ত নার্সেরা, সরকারি হাসপাতাল, বেসরকারি হাসপাতাল, সমস্ত হাসপাতালের নার্সেরা তারা সংগঠিত হয়েছেন এবং তাদেরও কিন্তু তুমি দেখতেই পাচ্ছ যে ব্যানার, দিব্যেন্দুকে বলবো দেখাতে। সামনে যে ব্যানার রাখা হয়েছে, দাবি এখন একটাই, তিলোত্তমার বিচার চাই। অপরাধীদের দ্রুত শনাক্ত করে যথাযথ ব্যবস্থা নিতে হবে। যে দুর্নীতি হাসপাতালগুলোতে অলমোস্ট সমস্ত মেডিকেল কলেজে চলছে, সেটা অবিলম্বে বন্ধ করতে হবে। স্বচ্ছ প্রশাসন আনতে হবে। রোগী সহ সবার নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। আমাদের দিদির বিচার চাই, এই তিলোত্তমার বিচার চাই। ভিডিওগ্রাফি টানাপোড়েনে মুখ্যমন্ত্রীর বাড়িতে বৈঠক ভেস্তে যাওয়ার পর স্বাস্থ্য ভবনের সামনে ধর্ণা মঞ্চে ও বিক্ষোভ অবস্থান চালিয়ে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। মঙ্গলবার দুপুর থেকে রবিবার সকাল 6 দিনে পড়ল জুনিয়র চিকিৎসকদের ধর্ণা অবস্থান। অচলাবস্থা কাটবে কবে, কিভাবে? সবশেষে প্রশ্ন সেটাই। এবিপি আনন্দ।